দাদা, বলছি যে আপনার দোকানে কুরকুরে চাট পাওয়া যাবে? কুরকুরে চাট? সেটা আবার কি? কুরকুরে চাট আমার কাছে পাওয়া যায় না, কুরকুরের প্যাকেট পাওয়া যায়। তুমি যদি চাও তাহলে আমি ওটা তোমাকে দিতে পারি, আর দাম মাত্র 5 টাকা। না না, আর একটা অন্য রকমের কুরকুরে চাট পাওয়া যায়, তাহলে হয়তো আপনি জানেন না। আচ্ছা ঠিক আছে, আমাকে 5-6 প্যাকেট কুরকুরে দিয়ে দিন, আর তার সঙ্গে ঝুরি ভাজাও দেবেন। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে দিচ্ছি। এই বলে দোকানদার পূজাকে 6 প্যাকেট কুরকুরে দিয়ে দেয় এবং তার সাথে ঝুরি ভাজাও দেয়। সেগুলো কিনে নিয়ে পূজা খুশি মনে বাড়ির দিকে যেতে থাকে, আর সে মনে মনে ভাবতে থাকে, আজকে বেশ মজা করে এমন সুস্বাদু করে কুরকুরে চাট বানিয়ে খাবো না। আমার এই কুরকুরে চাট যে একবার খাবে সে আর কখনোই ভুলতে পারবে না। আজকে আমি আরো সুস্বাদু করে বানাবো। পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো যত রকমের যা পাবো তাই দেবো। আজকের কুরকুরে চাটটা দারুণ করে বানাবো। পূজা এসবই ভাবতে ভাবতে খুশি মনে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার হাতে অতগুলো কুরকুরের প্যাকেট দেখে তার ছোট বোন পিউ বলে, দিদি, তুই এতগুলো কুরকুরের প্যাকেট কেন কিনেছিস? দাদা, আমি মাকে বলছি তুই তারপরে আবার কুরকুরে চাট খাবি, তাই তো? একদম আমার সঙ্গে কথা বলবি না তুই। আমি জানি তুই মাকে বলে দিবি। আর আজকে আমি আরো সুস্বাদু করে কুরকুরে চাট বানাবো, যেটা আমি নিজে খুব মজা করে খাবো, আর হ্যাঁ, টিভি দেখতে দেখতে খাবো। এই দিদি, আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলবো না। প্লিজ আমাকে বাদ দিস না দিদি। আমিও তো কুরকুরে চাট খেতে ভালোবাসি, তুই তো সেটা খুব ভালো করেই জানিস। আমি তোর কথা মাকে কিছুই বলবো না, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমিও তোর উপর চাপ দেব না। কিন্তু হ্যাঁ, তোকে সবকিছু করতে হবে। পেঁয়াজ কোচাতে হবে, লঙ্কাও কাটতে হবে, আর তার সাথে সাথে আমি যা বলবো তোকে তাই তাই করতে হবে। বল, তুই পারবি তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানি তো তুই অল্প একটু কুরকুরে চাট দিবি, আর তার বদলে আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিবি। আমি তোকে খুব ভালো করেই চিনি। আচ্ছা ছাড়, আমি সব করে দেব। এভাবেই পূজা তার বোনকে লোভ দেখিয়ে তাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়ার কথা ভাবে। পূজা পিউকে সবকিছু করে দিতে বলে। পিউ চুপচাপ তার দিদির হাতে হাতে সবকিছু কাজ করতে থাকে। এভাবেই তারা দুই বোন মিলে কুরকুরে চাট বানিয়ে ফেলে। তারা দুই বোন একসঙ্গে টিভি দেখতে দেখতে কুরকুরে চাট খাওয়া শুরু করে। আর তখনই তাদের মা কমলিকা দেবী সেখানে চলে আসে। আচ্ছা, তাই বলি, আমার রান্নাঘরটা এরকম অগোছলো কেন? তোরা দুই বোন কুরকুরে চাট বানিয়েছিস, আমার রান্নাঘরটাকে তো পুরো তছনছ করে দিয়েছিস। খাওয়া হয়ে গেলে আমার রান্নাঘরটা পরিষ্কার করে দিবি, না হলে কিন্তু তোদের কুরকুরে চাট খাওয়া বের করে দেবো আমি। মা, আমি তো কিছুই করিনি, আমি তো এখানেই বসেছিলাম। যা করার পিউ করেছে, তুমি ওকেই বলো, ও পরিষ্কার করে দেবে। দিদি, তুই আমার নামে দোষ দিচ্ছিস? তুই তো আমাকে বললি সবকিছু করে দিতে। আমি সবকিছু করে দিলাম, আর তাতেও তুই আমার নামে দোষ দিচ্ছিস? রান্নাঘর যদি পরিষ্কার করারই হয় তাহলে তুই করবি, আমি নই। আমি কেন করতে যাব? আমি কি রান্নাঘর অগোছলো করেছি? রান্নাঘরে যা সমস্ত জিনিস আছে সবকিছুতে তুই হাত দিয়েছিলি, আমি তো কিছুতে হাত দিইনি। আমি তো শুধু আমার কুরকুরের প্যাকেটটাই নিয়ে বসেছিলাম। উফ, তোরা দুজনে চুপ করবি, নাকি আমি আমার লাঠিটা নিয়ে আসবো? তোরা যদি আর একটাও কথা বলেছিস তাহলে তোদের এই কুরকুরে চাট আমি সোজা বাইরে ফেলে দেব। পূজা, পিউ, খাওয়া হয়ে গেলে দুজনে মিলে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে দিবি, না হলে তোদের কুরকুরে চাট খাওয়া আমি বের করে দেব বলে দিলাম। এই বলে কমলিকা দেবী সেখান থেকে চলে যায়। কমলিকা দেবী তার দুই মেয়ে পূজা, পিউ এবং স্বামী অচিন্ত বাবুর সঙ্গে শহরে বাস করে। কমলিকা দেবীর বড় মেয়ে পূজা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে, কিন্তু এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও সে কুরকুরে চাট খাওয়া ছাড়েনি। সে যখন স্কুলে পড়তো তখন সে প্রত্যেকদিন কুরকুরে চাট বানিয়ে খেত, তাই তার সেই অভ্যাসটা এখনো পর্যন্ত থেকেই গেছে। পূজা যখনই কলেজে যায় তখন সে টিফিনে কুরকুরে নিয়ে যায়, আর সেই কুরকুরে দিয়ে চাট বানিয়ে তারা বন্ধুরা সবাই মিলে একসঙ্গে মজা করে খায়। এমনই একদিন, কিরে পূজা, তুই আজকে কুরকুরে চাট নিয়ে আসিসনি কেন? তোর হাতের কুরকুরে চাট খেতে আমার খুবই ভালো লাগে, তাই তো আমি তোকে রোজ কলেজে আসার আগে ফোন করেই আসি। তুই না আসলে আমিও আসি না। তুই আবার আমাকে এত পছন্দ করতে শুরু করলি কবে থেকে? আমি যেদিন না আসি সেদিন তো তুই আসিস। আগে তো আমি কলেজে না এলেও তুই আসতিস, কিন্তু এখন আমি কলেজে না এলে তুই আসবি না কেন? তোর হাতের কুরকুরে চাট খেয়ে আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি,
তাই তোর হাতের কুরকুরে চাট খাওয়ার জন্য তুই যেদিন কলেজে আসবি আমিও সেদিন কলেজে আসব। এভাবেই একের পর এক পূজার সকল বান্ধবীরা তাকে একই কথা বলতে থাকে। পূজার হাতের কুরকুরে চাট তার বোন এবং তার সকল বান্ধবী খেতে পছন্দ করত। এভাবেই দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কমলিকা দেবী তার বড় মেয়ে পূজাকে বলে, এই পূজা, এবার তোর এই বাচ্চামো কুরকুরে চাট খাওয়া ছেড়ে দে। এবার কিন্তু তোকে রান্না বান্না শিখতে হবে। তোর বাবা তোর জন্য পাত্র দেখেছে। এই দেখ, পাত্রর নাম হলো পলাশ। দেখতে শুনতে সবই ভালো আর বড় বিজনেসম্যান। তোর কিন্তু কোনোই অসুবিধা হবে না। তোর বাবা বিয়ের জন্য কথা বলছে, তাই এবার থেকে কিন্তু তোকে রান্না বান্নাটা শিখতেই হবে। মা, এ তুমি কি বলছো? আমি আর রান্না বান্না? তুমি যে বলছো ছেলেটা বিজনেসম্যান, তাহলে ছেলেটার বাড়িতে নিশ্চয়ই কাজের মেয়ে আছে। আমাকে গিয়ে কেন কাজ করতে হবে? ওসব কাজ টাজ আমি করতে পারবো না। আর রান্না বান্না তো একদমই আমার দ্বারা হবে না। আমি শুধু কুরকুরে চাট খেয়েই থাকবো। যদি আমাকে সারাদিন কুরকুরে চাট খেয়ে থাকতে হয়, আমি তাই থাকবো। আচ্ছা, তাহলে কি তোর শ্বশুরবাড়ির লোকেদেরকেও তুই কুরকুরে চাট খাইয়ে রাখবি? তোর শ্বশুরবাড়ির লোকেরা না তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তখন বুঝবি এই কুরকুরে চাট খাওয়া কাকে বলে। তুমি দেখে নিও, আমার হাতের কুরকুরে চাট খেয়ে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই আমার প্রশংসা করবে, বাড়ি থেকে বের করে দেবে না। পূজার এই কথা শুনে কমলিকা দেবী তার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পূজা তার মায়ের কোনো কথাই শুনতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন পূজার বাবা পলাশের সঙ্গে পূজার বিয়ের পাকা কথা সেরে ফেলে। মা, তুমি এত তাড়াতাড়ি আমার বিয়েটা কেন ঠিক করলে? আমি জানি এটা তোমারই কাজ। আমারই তো কাজ। তুই তো সবসময় আমাকে দোষী আর অপরাধী বলে মনে করিস। তোর বাবা তো কিছুই নয়। দেখ, তুই বড় হয়েছিস আর তোর বিয়ের বয়স হয়েছে। সেই জন্য তোর বাবা তোর বিয়েটা সেরে ফেলতে চাইছে। আর আস্তে আস্তে তোর বোনও বড় হচ্ছে, তাই তোর বিয়েটা আমরা আগে সেরে ফেলতে চাইছি। দেখ মা, এসব কুরকুরে চাট খাওয়া এবার ছেড়ে দে। তুই তো এখনো পর্যন্ত রান্না বান্না কিছুই শিখতে পারলি না। আমি তো বললাম ওসব রান্নাবান্না আমার দ্বারা হবে না, আর রান্নাবান্না আমি শিখতেও চাই না। যখন আমি প্রথমবার শ্বশুরবাড়ির রান্নাঘরে ঢুকবো, তখন আমি শ্বশুরবাড়ির সবাইকে কুরকুরে চাট বানিয়ে খাওয়াবো। তখন নতুন বউয়ের কুরকুরে চাট খেয়ে সবাই প্রশংসা করবে। এই বলে পূজা সেখান থেকে চলে যায়। পূজা শ্বশুরবাড়িতে গিয়ে কি করবে না করবে এসব ভাবতে ভাবতে তার সকাল থেকে রাত কেটে যায়। দেখতে দেখতে পূজা এবং পলাশের বিয়ে হয়ে যায়। পলাশ বিয়ে করে পূজাকে নিয়ে বাড়িতে চলে যায়। এসো বৌমা, তোমাকে বরণ করার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আমি ঠিক বুঝতে পেরেছি খোকা এসে গেছে, তাই আমি বেশি দেরি না করেই তোমাদের জন্য বরণ ডালা নিয়ে ছুটে এসেছি। এই বলে পার্বতী দেবী তার নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে। বৌমা, তুমি এখন গিয়ে রেস্ট করো। সকাল সকাল উঠে পড়ো, কিন্তু বাড়ির সবার জন্য তোমাকে রান্না করতে হবে। বাড়িতে কতজন আছে তুমি জানো তো? বেশি নয়। আমি, তোমার শ্বশুর মশাই পলাশ আর তোমার একমাত্র ননদ পিয়ালি। আমাদের সবার জন্য তোমাকে খাবার বানাতে হবে। সকাল সকাল উঠে পড়ো। হ্যাঁ, এখন তুমি গিয়ে রেস্ট করো, যাও। এই শুনে পূজা তার রুমে চলে যায়। এভাবে কোনো রকমে রাতটা কেটে যায়। পরের দিন সকাল সকাল পূজা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। পূজা রান্নাঘরে গিয়ে দেখে যে সেখানে কয়েকজন কাজের মেয়েও উপস্থিত আছে। তোমরা তাহলে কাজের মেয়ে, তাই তো? কালকে আমি তোমাদেরকে দেখেছি তোমরা রান্নাঘরে রান্না করছিলে। বলছি, তোমরা আজকে সবকিছু রান্না করে ফেলো। আমি কিছুই রান্না বান্না করবো না। আমি শুধু একটা জিনিসই বানাবো। শুধু আমার হাতে হাতে একটু সাহায্য করে দাও, তাহলেই হবে। হ্যাঁ নতুন বৌদি, তোমাকে কি সাহায্য করতে হবে বলো, আমি করে দিচ্ছি। আমি আজকে সবার জন্য স্পেশাল কুরকুরে চাট বানাবো, তাই আমাকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচিয়ে দেবে আর বাইরে থেকে কুরকুরে কিনে এনে দেবে। কিন্তু নতুন বৌদি, সকালে জলখাবারে তো এসব কিছু আমাদের বাড়িতে কেউ খায় না। তাহলে তুমি এসব কেন বানাবে? তোমাকে কি বড় দাদা বাবু বলেছে এসব বানানোর জন্য? আমি যেটা বলছি সেটা চুপচাপ করো। বড় দাদা বাবু বলবে কি বলবে না সেটাতে আমার কিছুই যায় আসে না। আমি যেটা বলেছি সেটাই তোমাকে করতে হবে। আর তুমি যদি না করো তাহলে আমি আজকেই তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। সারা জীবনের মতো হাজার চেষ্টা করলেও আমাদের বাড়িতে আর কাজ করতে পারবে না, বুঝেছো? ঠিক আছে নতুন বৌদি, তুমি যেটা বলবে আমি সেটাই করে দেব। এই বলে কমলা পূজার কথায় ভয় পেয়ে সবকিছু করে দেয়। পূজা ভালোভাবে মশলা মাখিয়ে স্পেশাল কুরকুরে চাট বানিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পূজা তার বাড়ির কাজের মেয়েদেরকে দিয়ে
অন্যান্য সমস্ত কিছু কাজ করিয়ে নেয় আর নিজে শ্বশুরবাড়ির লোকেদের জন্য শুধু কুরকুরে চাট বানায়। সময় মতো সবাই খাবার টেবিলে এসে হাজির হলে পূজা এক এক করে সবাইকে খাবার পরিবেশন করে দেয়। এই খাবারগুলো কে রান্না করেছে? এই খাবারগুলো তো খেয়ে মনে হচ্ছে আমাদের কাজের মেয়েরাই রান্না করেছে। বৌমা, তুমি তাহলে কি রান্না করেছো? আপনি তো কালকে আমাকে বলে দিলেন সকাল সকাল উঠে সবার জন্য রান্না করতে, তাই আমি ছাড়া আর কে রান্না করবে? আপনার রান্নাগুলো পছন্দ হয়নি বুঝি? হ্যাঁ, ভালোই তো হয়েছে, কিন্তু আর কি বানিয়েছো? কই দাও দেখি। বৌমা, এই যে এটা কি কুরকুরে দিয়ে তুমি এটা কি বানিয়েছো? আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নেই, তাহলে এখানে এরকম কুরকুরে এলো কোথা থেকে? বাবা, আপনি এবার কুরকুরে চাটটা খেয়ে দেখুন তো, এই কুরকুরে চাটটা আমি বানিয়েছি। পূজার মুখে এই কথা শুনে সবাই তার দিকে তাকিয়ে থাকে। পূজার হাতের কুরকুরে চাট খেয়ে সবাই হাসতে শুরু করে, কিন্তু পূজার শাশুড়ি মা রেগে গিয়ে বলে, আজকে তুমি যা বানিয়েছো, আজকের পর থেকে এরকম খাবার আর বানাবে না। তোমার ইচ্ছে হয় তুমি বানিয়ে খেতে পারো, কিন্তু আমরা এসব খাবার খাই না। আর তুমি তো এখন নতুন, তাই আমি তোমাকে বলে দিচ্ছি, পলাশ তো এসব খাবার একদমই খাবে না। তুমি ওর জন্য অন্য খাবার বানাবে, আর তার সাথে সাথে ওর টিফিনটাও প্যাক করে দেবে, কারণ ওকে প্রত্যেকদিন অফিসে যেতে হয়। ঠিক আছে মা, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। এবার থেকে আমি সবার জন্য অন্য খাবার বানাবো। পূজা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। সে তার মায়ের কথাতে কোনো পাত্তা না দিলেও আজকে শ্বশুর বাড়িতে এসে তার শাশুড়ি মায়ের বড় বড় চোখ দেখে পূজা সত্যি সত্যি খুবই ভয় পেয়ে যায়। তাই সেদিন থেকেই পূজা তাদের কাজের মেয়ে কমলার কাছে রান্নাবান্না শেখা শুরু করে। 1 মাসের মধ্যেই পূজা সমস্ত কিছু রান্নাবান্না করা শিখে নেয়। এখন সে সবাইকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়। আর পূজার যখন কুরকুরে চাট খাওয়ার ইচ্ছা হয়, সে নিজেই কুরকুরে চাট বানিয়ে খেয়ে নেয়। এভাবেই পূজা তার পরিবারের সকলের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।